নমস্কার। আপনাদের মধ্যে যারা বার্ধক্য ভাতার জন্য ওয়েট করে রয়েছেন, যে বার্ধক্য ভাতা নিয়ে এই মুহূর্তে কি তথ্য রয়েছে বা কি ঘোষণা রয়েছে, সমস্তটা জানাবো। একই সাথে আপনাদের জানিয়ে দেব যে এই মুহূর্তে ১,৫০০ টাকা আপনি পাবেন, না ৩,০০০ টাকা পাবেন, না ১,০০০ টাকা পাবেন। একই সাথে যে টাকা পেতে আপনাকে এই মুহূর্তে কি করতে হবে, এছাড়া আপনি পাবেন না আপনি পাবেন না কিভাবে জানবেন এখনই, সমস্তটা বিস্তারিত বার্ধক্য ভাতা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং আমি সবথেকে মানে সেরা ভাতা বা সেরা প্রকল্প বলবো, যেটা সকলকে দেওয়া উচিত, সেটা হচ্ছে বার্ধক্য ভাতা। কারণ আপনারা আমাদের গুরুজন, আপনাদের এর ভাতা সবথেকে বেশি প্রয়োজন। যদি অন্নপূর্ণা ভাণ্ডারের মতো মানে 25 বয়সী একজন মহিলা যদি 3,000 টাকা পেতে পারে, তাহলে আপনাদের মতন যারা প্রবীণ নাগরিক এবং শারীরিকভাবে হয়তো দুর্বল, যার কারণে কর্মযোগ্যতা কোনো ক্রমে হারিয়েছেন বা অসুস্থ, তাদের তো সকলকেই এই বার্ধক্য ভাতা দেওয়া উচিত বলে আমার মনে হয়। যাই হোক, রাজ্যের সমস্ত ইনফরমেশান আর বার্ধক্য ভাতা নিয়ে এই ভিডিওতে জানাবো। কাজেই আপনারা যারা বার্ধক্য ভাতা পেতে চাইছেন বা যারা গুরুজন রয়েছেন, তারা ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। আর আপনাদের বলে রাখি যে সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করার আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন একে একে সমস্ত তথ্য জেনে নিই, যেগুলো এই মুহূর্তে রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী রয়েছে। বলে রাখি এই যে এখানে যে 3,000 টাকার দাবি কেন অযৌক্তিক বা যৌক্তিক এবং কেন তুলনামূলক চিত্র একটু বলে রাখি। অন্নপূর্ণা ভাণ্ডার এবং লক্ষ্মীর ভাণ্ডার 25 থেকে 60 বছর বয়সী যারা রয়েছেন তারা পান। যাদের 25 বছরের থেকে বেশি বয়স, 60 বছরের থেকে কম বয়স, তারা অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এখন অন্নপূর্ণা ভাণ্ডার পান। বার্ধক্য ভাতার কথা যদি বলি, 60 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন, মানে আমার 60 বছরের ঊর্ধ্বে যে প্রবীণ দাদু দিদা রয়েছেন বা গুরুজন রয়েছেন, তাদের কিন্তু এই বার্ধক্য ভাতা দেওয়া হয়। এক্ষেত্রে যদি বলি 25 থেকে 60 বছর বয়সী যে মহিলারা রয়েছেন, তারা উপার্জনে এই মুহূর্তে সক্ষম এবং প্রচণ্ড প্রবীণ নয়, একেবারে ইয়ং একজন মহিলা, যেখানে তাদের শারীরিক সুস্থতাও যদি অন অ্যাভারেজ দেখি প্রত্যেকের বেশি, এবং তাদের ক্ষেত্রে তারা উপার্জনে সক্ষম হলে এবং শারীরিকভাবে সুস্থ হলেও তাদের 3,000 টাকা মাসে সরকারি অনুদান হিসাবে রাজ্যের তহবিল থেকে দেয়া হচ্ছে। এদিকে যদি দেখি 60 বছরের আমার সেই বয়স্ক মানে গুরুজন বা দাদু দিদা যারা রয়েছেন, যারা অ্যাকচুয়ালি 60 বছরের পরে 70 বছর 65 বছর যাদের রয়েছে, যারা বয়সের ভারে দুর্বল, যে উপার্জনে অক্ষম এবং অন্যের ওপর নির্ভরশীল। কারণ 60 বছরের ওপরে আমাদের যে এই সময় এই প্রজন্মে আমরা দেখি কোনো না কোনো একজন পরিবারের একজন বয়স্ক থাকলে তার কোনো না কোনো রোগ, মানে যে পরিমাণ মানে এই মুহূর্তে যে খাদ্যে ভেজাল, যার কারণে 60 বছর হতে না হতেই একটা না একটা রোগের শিকার হয়ে যায়, যার কারণে প্রচুর পরিমাণ অর্থ কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে মাত্র 1,500 টাকা যারা বয়সের ভারে দুর্বল এবং অর্থে উপার্জনে অক্ষম এবং অন্যের উপরে নির্ভরশীল, তাদের 1,500 টাকা দেওয়া হচ্ছে। যারা উপার্জনে অক্ষম এবং সুস্থ ও স্বাভাবিক রয়েছেন, তাদেরকে 3,000 টাকা দেওয়া হচ্ছে, যারা নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারেন। ঠিক আছে, যেখানে উপার্জনে সক্ষম ব্যক্তিরা 3,000 টাকা পাচ্ছেন এবং সম্পূর্ণভাবে অপরের ওপর নির্ভরশীল এবং তারা 1,500 টাকা পাচ্ছেন। এটা কোথাও না কোথাও মনে হয় যে অ্যাকচুয়াল মানে যারা প্রবীণ নাগরিক রয়েছেন, বার্ধক্য ভাতার দরুন নিজের আর্থিক সচেতনতা, নিজে আর্থিকভাবে নিজেকে সাবলীল করতে চাই, নিজের একটা সাম্মানিক যেটা 1,500 টাকা, সেটা অনেকটাই কম, যার কারণেই কিন্তু দাবি উঠছে। তো এখন সরকার কি বলছে? প্রতিশ্রুতি
যেটা বাস্তবায়ন, যে প্রথমে বলা হয়েছিল যে কত টাকা পাওয়া যাবে, সরকার জানিয়েছিল যে আমরা রাজ্যে আসার পর 1,000-এর যে বার্ধক্য ভাতা সেটা 2,000 করা হবে। আমরা সাধুবাদ জানিয়েছিলাম এবং আমরা প্রত্যেকেই চাই যাতে যারা প্রবীণ রয়েছেন তারা এই টাকাটা বেশি পান, এবং সেখান থেকে 1,000-এর তুলনায় 2,000 টাকার কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে সেটাকে বাদ দিয়ে 1,000-এর তুলনায় 1,500 টাকা নতুন ভাতার অনুমোদন দেওয়া হয়েছে, মানে 500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। যে প্রকল্পে মানে যাদের অ্যাকচুয়াল প্রয়োজন, যাদের টাকাটার প্রয়োজন, তাদের উল্টে কমিয়ে দেওয়া হচ্ছে 52 থেকে, যে 2,000 টাকার বদলে 1,500 টাকা দেওয়া। যদিও আমরা যদি দেখি এই আগে যেটা দেওয়া হতো, আগের সরকার যেটা দিচ্ছে তার থেকে অনেকটাই বেশি, কিন্তু এদের আরও বেশি। যদি অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে কম্পেয়ার করি আমরা, তাহলে অনেকটাই দেখব। তো আগের প্রতিশ্রুতি অনুযায়ী 1,000 টাকা পেতেন, এবং নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে ভাতা বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ 2,000 টাকা করার কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমানে সিদ্ধান্ত হয়েছে বাজেট পেশের পর যে ভাতার পরিমাণ 500 টাকা বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে। আগামী মাস থেকে নতুন নিয়ম কার্যালয় হবে এবং টাকা পেতে শুরু করবে। এবার কথা হচ্ছে, তাহলে কি অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রবীণ নাগরিক যাদের অ্যাকচুয়াল প্রয়োজন তারা 3,000 টাকা পাবেন না? এক্ষেত্রে বলে রাখি, প্রবীণ নাগরিকদের বেঁচে থাকার অঙ্কে 1,500 টাকা কেন যথেষ্ট নয়? ডাক্তারের ফি রয়েছে, ধরে রাখুন 400 থেকে 500, যদি একবার মাসে ভিজিট করতে যায়, ডাক্তার দেখাতে যায়, এখন 500 টাকার নিচে ডক্টরের ভিজিট নেই। একই সাথে মাসিক ওষুধ, যারা মোটামুটি 60-65 বছরের হয়ে গেছেন বা তার উপরে, তাদের ন্যূনতম 1,000 টাকার আর ওষুধ লাগে। যাদের সুগার রয়েছে, প্রেশার রয়েছে, তাদের ক্ষেত্রে আরও বেশি। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ওষুধের যা দাম, যাদের পরিবারে একজন বৃদ্ধ রয়েছে বা বৃদ্ধা রয়েছে তারাই জানে যে তার মাতা পিতা বা ঠাকুমা দাদুর কত খরচ হয়ে থাকে, ঠিক আছে। এবং যারা প্রবীণ নাগরিক রয়েছে, যাদের 60 বছরের ঊর্ধ্বে, তারাই জানে। তো মোট 1,500 টাকার মধ্যে এই তাদের চিকিৎসার খরচটাই আসছে না। তো সেক্ষেত্রেই কিন্তু দাবি উঠছে, এবং একজন ডক্টর কিন্তু এই দাবি জানিয়েছেন যে খরচগুলো বাদ পড়েছে সেগুলো যাতায়াতের খরচ, পুষ্টিকর খাবার, সেগুলো তো 1,500-এর মধ্যে হচ্ছেই না। ডাক্তার দেখানোটাই আসছে না 1,500-এর মধ্যে। যদি মাসে একবারও ডাক্তার দেখাতে যায়, সেখানে ভিজিট রয়েছে কিন্তু 500 টাকা। তো এক্ষেত্রে অর্থের বাইরে 3টি বড় সমস্যা। পুরনো প্রেসক্রিপশনের ফাঁদ, যে একজন ডাক্তার যে ক্যাবিনেটে পরিষ্কারভাবে জানিয়েছে নতুন করে 500 টাকা দিয়ে ভিজিট দেখাতে হবে বলে, 2-3 মাসের পুরনো। এমন অনেকে রয়েছে যারা 1 বছরের পুরনো যে প্রেসক্রিপশন রয়েছে সেটা দেখেই ওষুধ খাচ্ছেন। হয়তো তার রোগটা হয়তো ঠিক হয়ে যাবে বা ওষুধ চেঞ্জ করতে হবে, সে এই টাকা আরও দিতে হবে, টাকা না থাকার কারণে আর ডাক্তারই দেখাতে যায় না, সেম ওষুধ খেয়ে যায় দিনের পর দিন। যেখানে সমস্যা হচ্ছে। একই সাথে ব্যাংকের দূরত্ব, গ্রাম অঞ্চলে 3 থেকে 4 কিলোমিটার দূরে বয়সের কারণে বারবার যাতায়াতে অন্তত কষ্টকর। জানেন, বয়স হয়ে গেলে দূরে গিয়ে ব্যাংক থেকে টাকা তোলা কষ্টকর, যার কারণে ব্যাংকের দূরত্বটাও মাথায় রাখতে হবে সরকারকে। এবং বায়োমেট্রিকে ব্যর্থতা, লুকিয়ে থাকা ফি। এই বায়োমেট্রিক যখন বয়স হয়ে যায়, বায়োমেট্রিক ঠিকঠাক করে কাজ করে না, বয়সের কারণে আঙুলের ছাপ মেলে না, যেখানে সাইবার ক্যাফে বা স্থানীয় দোকান থেকে টাকা তুলতে পারে না, এবং যার কারণে দূরে গিয়ে ব্যাংকে টাকা তুলতে হয়। এবং যদি সাইবার ক্যাফে থেকেও টাকা তোলে, সেক্ষেত্রে তাদের এই 1,500-এর মধ্যে প্রায় 10 টাকা তো আমি বলবো না, প্রায় 100 টাকা, 100 থেকে মোটামুটি 50 থেকে 100 টাকা তাকে কমিশন দিয়ে দিতে হয় যতবার তুলতে যাবে। ধরুন প্রথমে 1,000 টাকা তুললো, তারপরে 1,000 টাকা তুললো, তো এখানে 100 টাকা কমিশন, আবার 100 টাকা কমিশন, এরকমও ব্যাপার রয়েছে। তো সব দিকেই দেখতে হবে প্রবীণ নাগরিক, যাদের হয়তো পরিবারে অন্য কোনো সদস্য আছে, যাদের নেই, যারা শুধুমাত্র বৃদ্ধি একটা পরিবারে রয়েছেন, তাদের থেকেও আরোই সমস্যা। এবার বলে রাখি, চিকিৎসার দৃষ্টিভঙ্গিতে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকারও তাদের রয়েছে। দীর্ঘ দিনের চিকিৎসার পেশার অভিজ্ঞতায় গ্রাম অঞ্চলের দরিদ্র ও প্রবীণ নাগরিকদের কষ্ট নিজের থেকে দেখেছে, এবং 1500 টাকায় বয়স্কদের চিকিৎসা বা ওষুধ খরচ মেটানো সম্ভব নয়। তাই এই ভাতাকে 3,000 করা প্রয়োজন, এমনই জানিয়েছেন ডক্টর বিজয় মুখোপাধ্যায়। তিনি একজন সার্জেন্ট এবং গাইনোকোলজিস্ট, এবং বর্তমানে বিধায়ক ও জামুরিয়ার বিধায়ক তিনি, ঠিক আছে। এই ডক্টর বিজন মুখোপাধ্যায় সরাসরি এই দাবি তুলেছেন রাজ্যের কাছে। এই দাবি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং প্রবীণদের আত্মসম্মানের সাথে বেঁচে থাকার ন্যূনতম চিকিৎসার ব্যয়টুকু তাদের হাতে দেয়া হোক, যাতে তারা চিকিৎসাটুকু নিজের করতে পারে। তাই সরকারের কাছে 3,000 টাকা দেওয়ার আর্জি জানিয়েছেন। এটা
কোনো সোশ্যাল মিডিয়ায় তার আর্জি নয়, এটা কিন্তু সরাসরি এই ক্যাবিনেট বৈঠকে বিধানসভায় কিন্তু এই দাবি উঠেছে এবং এই নিয়ে কিন্তু রীতিমতো হট্টগোলও লেগে গেছে এবং চর্চিত এই মুহূর্তের বিষয় যে সরকার কিন্তু এই দিকেও নজর দিতে বাধ্য হচ্ছে যে 3,000 টাকা তাদের কিভাবে করা যায়। এবার কি বাস্তবে 3,000 টাকা করা সম্ভব সেটা বলছি, তার আগে বলে রাখি নতুন আবেদন যারা রয়েছেন কোথা থেকে ফর্ম পাবেন এবং কোথায় জমা করবেন এই বলে রাখি। প্রথম ধাপ হচ্ছে আপনার এলাকার সঠিক অফিস বেছে নিন। আপনার গ্রাম অঞ্চল হলে গ্রাম পঞ্চায়েতের অফিসে যান, পৌরসভা এলাকা হলে মিউনিসিপ্যালিটির অফিসে যান, কর্পোরেট হলে কেএমসি বা কর্পোরেশন অফিসে যান। ওখানে গিয়ে ফর্ম সংগ্রহ করুন দ্বিতীয় ধাপে, ঠিক আছে। উপরোক্ত অফিস থেকে সরাসরি বিনামূল্যে ফর্ম সংগ্রহ করুন, কোনো টাকা লাগবে না। এবং তৃতীয় ধাপ ফর্ম পূরণ করুন। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি বা জেরক্স বা শংসাপত্র বা সেলফ ডিক্লারেশন যেটা আছে যুক্ত করে অফিসে জমা দিন। আমি এই নিয়ে একটা ভিডিও করেছি, আপনি দেখে নিতে পারেন যে কীভাবে ফর্ম লিখবেন, কি জমা করবেন। তো ফর্ম জমা করুন এবং সতর্কতা, আপনি যদি বলেন একটা ডিটেলস ভিডিও আমি বানিয়ে দেবো, ইন্টারনেট থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করবেন না। ব্লক বা পৌরসভা অনুযায়ী ফর্মের ফরম্যাট আলাদা হতে পারে। ধরুন একটা ব্লকে যা অন্য ব্লকে সেম নেই, সেম ফর্ম না, কারণ ফর্মটা সরকার নিজে তৈরি করছে না। আলাদা আলাদা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আলাদা আলাদা বিডিও অফিস আলাদা আলাদাভাবে ফর্ম ডিজাইন করে ফর্ম নিচ্ছে। সেই কারণে আপনার পঞ্চায়েত বা আপনার মিউনিসিপ্যালিটি বা আপনার কর্পোরেশন থেকে আপনি ফর্মটা সংগ্রহ করে ফিল আপ করে জমা দিন যারা নতুন রয়েছেন। আর যারা পুরনো রয়েছেন তাদের কোনো চিন্তার বিষয় নেই, তাদেরকে কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন করা হয়েছে। এবার অনলাইনে আবেদনের ফাঁদ বলি, উমঙ্গ পোর্টালে আবেদন করবেন না এই মুহূর্তে। রাজ্য সরকারের স্কিম এর মধ্যে অফলাইনে অফিসে গিয়ে রাজ্য সরকারের স্কিম, সেই কারণে সঠিক পদ্ধতি হচ্ছে অফলাইনে স্থানীয় অফিসে গিয়ে আপনি পূরণ করুন, যাতে খুব তাড়াতাড়ি প্রসেস হয় এবং যাচাই হয় এবং আপনার টাকাটা আপনি পেয়ে যান। কেন্দ্রীয় স্কিমকে ইগনোর করুন এই মুহূর্তে। কেন্দ্রীয় যারা রয়েছে সেটা উমঙ্গে গিয়ে কেন্দ্রীয় স্কিম, ওটাও একটা বৃদ্ধ ভাতা, তো ওটাই করতে যাবেন না। ওখানে ভাতার পরিমাণ কিন্তু খুব কম রয়েছে। তো সেই কারণে আপনি কিন্তু চেষ্টা করবেন যে রাজ্য সরকারের যে স্কিম আছে সেটা অফলাইনেই এখন আবেদন চলছে এবং অফলাইনেই আপনারা কিন্তু আবেদন করুন। এবার বলে রাখি সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম, আয়ের সংশয় ঘোষণাপত্র অর্থাৎ সেলফ ডিক্লারেশন। এখন আর কাউন্সিল বা প্রধানের ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন নেই। আপনি অফিস থেকে দেওয়া সংশয়পত্রে সেলফ ডিক্লারেশন পূরণ করুন। এখানে আপনার ছবি দেবেন, সমস্ত ডিটেলস দেবেন এবং আপনার আয় কত। আপনি যদি এই মুহূর্তে কোনো রকম টাকা ইনকাম না করে থাকেন তাহলে 0 দেবেন, ঠিক আছে। এবং পরিবারের মোট আয় কখনোই লিখবেন না এখানে। শুধুমাত্র আবেদনকারী বা প্রবীণ নাগরিক নিজস্ব আয় লিখবেন। অনেকেই কী করে যে পরিবারের আয় লিখে দেয় মোট আয়। আপনি বর্তমানে যদি কিছু অফিসিয়ালি না করে থাকেন, প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ইনকাম না করে থাকেন, কোনো কোম্পানিতে কাজ না করে থাকেন, তাহলে অবশ্যই সেটাকে 0 দেওয়ারই চেষ্টা করুন, ঠিক আছে। এবং আবেদনকারীর নিজস্ব আয় যদি 500 টাকার কম হতে হবে বা একটু নিজস্ব আয় না থাকা বা আয়ের ঘরে স্পষ্টভাবে 0 লিখুন। যেটা বললাম যে আপনার যদি মাসে 500 টাকা আয় হয়ে থাকে তো 500 টাকা দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে আপনার যা আয় আছে, আপনি যদি কিছু না করে থাকেন তাহলে 0ই বসান, কোনো সমস্যা নেই। এবং পরিবারের আয় কিন্তু ভুলেও বসাবেন না, এখানে পরিবারের আয়ের কথা বলা হয়নি। যারা ইতিমধ্যে ভাতা পাচ্ছেন তাদের কি করণীয়? আপনি যদি নিয়মিত 1000 টাকা পেয়ে থাকেন তবে আপনাকে নতুন করে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ভাতা স্বয়ংক্রিয়ভাবে 1500 টাকায় চলে যাবে, ঠিক আছে। টাকা না ঢুকলে ব্যাংকে গিয়ে 3টি বিষয় নিশ্চিত করুন। আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা বা চালু আছে কিনা, যদি চালু না থাকে কেওয়াইসি জমা দিন। আর কেওয়াইসি ব্যাংকের সাথে আধারের সাথে প্যান কার্ডের লিঙ্ক আছে কিনা দেখুন এবং আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা। আপনার এখন না সরকার আধার কার্ড, বুঝলেন, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে দেয়। এই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢোকে। তো সেক্ষেত্রে আপনি একটু চেক করে নেবেন, হ্যাঁ, যে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। কারণ সরকার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার সরকারি অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেই কারণে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন বা যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আপনার নামে সেটা
আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কিনা। যদি না বুঝতে পারেন তাহলে আপনার পাশে যে সাইবার ক্যাফে আছে সেখানেও যেতে পারেন, যে আমার আধার কার্ডের সাথে আধার কার্ডটা নিয়ে যাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বইটা নিয়ে যাবেন, বলবেন এই আধার কার্ডের সাথে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটার লিঙ্ক আছে কিনা একটু চেক করে দিন, বা করে দিন, তো করে দেবে, বা ব্যাঙ্কে গিয়েও করতে পারেন, যেটা আপনার সুবিধা আপনি করে নেবেন। অবশ্যই দেখবেন, কারণ সরকার কিন্তু এখন ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিচ্ছে না, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। ঠিক আছে, এবার বলে রাখি নিজের আবেদনের স্ট্যাটাস অনলাইনে কীভাবে চেক করবেন। এর ফোন বা কম্পিউটারের সাহায্যে samarth.wbgov.in এই পেজে যান, পেজে গিয়ে আপনি কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। আমি যদি দেখিয়েও দিই, এখানে যাবেন, এখানে লিখবেন samarth.wbgov.in, এটা হচ্ছে নতুন ওয়েবসাইট, নতুন সরকারের। এই ওয়েবসাইটে চলে যাবেন, এখানে এরকম অপশান দেখতে পাবেন, এখানে দেওয়া আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন। এই ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, ক্লিক করে এইখানে আপনার স্কিম, যে স্কিম রয়েছে ওল্ড এজ পেনশন, দেখুন অনেক ওল্ড এজ পেনশন রয়েছে, এর মধ্যে ওল্ড এজ পেনশন আপনি ক্লিক করলেন। এখানে আপনি বেনিফিশিয়ারি আইডি যদি জানেন বেনিফিশিয়ারি আইডি দিয়ে, ফোন নাম্বার যদি জানেন ফোন নাম্বার দিয়ে, আধার কার্ড যদি জানেন আধার কার্ড নাম্বার দিয়ে, সবথেকে ভালো কি আধার কার্ড নাম্বার দেবেন। এবার আধার কার্ডের 12 ডিজিট এখানে দিয়ে দেবেন, এবং এখানে দেখুন লেখা রয়েছে, আপনি যদি বুঝতে না পারেন চেঞ্জ করতে পারেন, 21 + 3 কত হবে, এখানে 24 আপনি এখানে লিখে দেবেন। লিখে সার্চে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন, যে আপনি পেমেন্ট পেয়েছেন বা কবে থেকে পেমেন্ট পাবেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, এবং স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ পেন্ডিং দেখায়, তার মানে ভেরিফিকেশান আর ভেরিফাইড হয়েছে কিন্তু অ্যাপ্রুভ পেন্ডিং রয়েছে, মানে 100% সঠিক হয়েছে, সরকার অনুমোদন শুধু নেই, কোনো ভুল নেই। তার মানে রাজ্য সরকার টাকা দেওয়ার একটি নির্দিষ্ট বার্ষিক শূন্যপদ বা কোটা আছে, তো বর্তমানে ওই কোটা যদি পূর্ণ হয়, পুরনো প্রাপকদের মধ্যে কেউ মারা গেলে সেই তালিকা থেকে নাম বাদ গেলে তবেই এই তালিকায় অন্তর্ভুক্ত হবে, না হলে আপনাকে এই মুহূর্তে ওয়েট করতে হবে। ঠিক আছে, এবার বলে রাখি এক নজরে প্রয়োজনীয় তথ্য, ও বর্তমানে আপনাকে 1000 টাকায় দেওয়া হচ্ছে, নতুন দাবি উঠেছে কেবলমাত্র 3000 টাকার। এবার সরকার যদি চায় 3000 টাকা দিতেই পারে, কারণ এই মুহূর্তে ডবল ইঞ্জিন সরকার, একই সাথে সরকার আর জিরো ইন্টারেস্টেও কিন্তু লোন পাবে এই মুহূর্তে, যেহেতু ডবল ইঞ্জিন সরকার, সেক্ষেত্রে বাজেটও বাড়িয়ে দিতে পারে। তো সরকারের হাতে সমস্ত রয়েছে প্রসেস, আর বাড়ালে আমি তো বলবো, আর আমি এটাকে সাধুবাদ জানাই যে আপনারা 1500-এর পরিবর্তে 3000 টাকায় দেওয়া উচিত। বাদ বাকি আপনাদের মন্তব্য কি অবশ্যই জানাবেন, যে আপনাদের 1500-ই ঠিক আছে না 3000 দেওয়া উচিত, অবশ্যই কমেন্টে জানান। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে যদি কম্পেয়ার করি, আমার মনে হয় 1500 টাকাটা না 3000 টাকাটাই দেওয়া উচিত। আয় লিখবেন, আয় না থাকলে আয় শূন্য লিখবেন। অনেকে আয় ভুলবশত পরিবারের আয় দিয়ে দিয়েছে, মানে আপনার ছেলে ধরুন আয় করে 1 লাখ টাকা মাসে, তা আপনি দিয়ে দিলে কিন্তু আপনি বাতিল হবে। আপনার পরিবারে কে কী করে, বার্ধক্য ভাতা এগুলো দেখা হয় না, সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট আয়টাই দেবেন। এবং যারা নতুন আবেদন রয়েছেন শুধুমাত্র অফলাইনে আবেদন করবেন, পঞ্চায়েত, পৌরসভা বা কর্পোরেশনে গিয়ে। একই সাথে পুরনো প্রাপক যারা রয়েছেন তাদের আবেদনের কোনো দরকার নেই, শুধু ব্যাংকের কেআইসি বা ডিবিডি ঠিক করুন, যে ব্যাংকের ডিটেলস দিয়েছেন, যে ব্যাংক আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক রয়েছে, সেই ব্যাংকের লিঙ্ক সমস্তটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করুন। যদি চালু না থাকে ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে কেওয়াইসি করুন। আর আদারওয়াইজ কিন্তু ডিবিডি লিঙ্কও করে রাখুন, যারা করেননি তাদের কাছে অনুরোধ। তো এই হচ্ছে আপনাদের পুরো বিষয়। এখনও পর্যন্ত সরকারের কাছে আমারও অনুরোধ থাকবে, রাজ্যের প্রবীণ নাগরিক যারা আমাদের দেশের জন্য এতদিন করে এসছে, তাদের যাদের সবথেকে বেশি প্রয়োজন, যারা দের ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেটা নিজেরা এই বয়সের কারণে করতে পারে না, তাদের কথা মাথায় রেখে অন্নপূর্ণা যোজনার তুলনামূলকভাবে যদি আমরা দেখি, তাহলে এদেরও কিন্তু 3000 টাকা পাওয়া উচিত। বাদবাকি আপনারাও সরকারের কাছে দাবি জানাতে পারেন সোশ্যাল মিডিয়ায়, বা কমেন্ট সেকশানেও আমাকে লিখতে পারেন যে কী কী কারণে আপনাদের 3000 টাকা দেওয়া উচিত, এবং আপনাদের কোন ক্ষেত্রে কত টাকা খরচ হয় এবং আপনাদের চিকিৎসার খরচ কত, সেটাও কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন, যাতে সমস্ত মানুষজন আপনাদের যে সমস্যা সেই সমস্যার কথা জানতে পারে। থ্যাংক ইউ।